এই এই হ্যাট 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 বলছি, হুস হুস। বিড়ালটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং এমন ভাবে রাস্তায় বাঁক নিয়ে ঘিরে দাঁড়ালো যেন সে এই পথের অঘোষিত মুকুটহীন রাজা। এই এই যা যা, হুট হ্যাট 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 বলছি, এই সরে যা। বিড়ালটা উল্টে লাল টকটকে চোখ নিয়ে এমন ভাবে দাঁত মুখ খেঁচালো, ওই ভাঁটার মতো জল জলে দুটো চোখ এখন তার একদম সামনে এসে গেছে। বিড়ালটি এক লাফে শিবরামকে কুপকাত করে প্রবল আক্রোশে কামড়ে ধরল তার টুটি। মরণপণ একটা আর্তনাদ শিবরামের গলা চিরে বেরিয়ে এসেও নির্জন রাতের জলো হাওয়ায় ভেসে তা যে কোথায় হারিয়ে গেল কে জানে। শিবরামের রক্তাক্ত দেহটা পরদিন সকালেই উদ্ধার হয়েছিল রাস্তায়। কেউ যেন প্রবল আক্রোশে গোটা শরীরটা ফেঁড়ে ফেলেছে। এই, তোকে কতবার ডাকতে হবে? হ্যাঁ, কথা বললে কানে যায় না নাকি? দাঁড়া, আর চপকে পিঠে চামড়া না তুললে হবে না তোর। আহা, আবার এমন ভর সন্ধেবেলায় মারধর কেন করো? ছোট ছেলে, এটাই তো ওদের খেলার বয়স নাকি? ছাড়ো ছাড়ো, একটা সময় নিজেই সব বুঝতে শিখবে। যত সব। এই ছোটো ছেলেটারই আমারও কি বকাসকা করতে ভালো লাগি বলো? দেখছো তো গায়ের অবস্থা। ওই ও পাড়ার ভিগু কাকার ছেলে শিবরাম কেমন অকালে প্রাণটা খোয়ালে। না জানি কে সব অলক্ষণে কাণ্ড ঘটাচ্ছে। আমাদের এই বইচি গাঁয়ে আগে কোনোদিন এমন হয়েছে বলো? তুমি তো এত বছর এখানে রয়েছো। আচ্ছা, এই এত বড় গায়ে তোমরা এতগুলো লোক একটু দেখতে পারো না? খোঁজ নিয়ে কি যে সব তোমরা একখানা পুরুষ মানুষ হয়েছো, সারাদিন মাঠে শুধু হাড় ভাঙা খাটনি, আর সন্ধে হলেই খেয়ে খেয়ে পেট মোটা করে বিছানা নাও। তা পুরুষ হলেও প্রাণের মায়া সবারই আছে। আর তাছাড়া মানুষের স্বভাব জানোই তো, নিজের মাথায় যতক্ষণ না বাজ পড়ছে, অন্যের মাথায় আকাশ ভেঙে পড়লেও কেউ সহজে ফিরে তাকাবে না। এমনিতেও যে ভূত প্রেতের কাজ তাই মনে করে অনেকে। না হলে এই বইচি গায়ে তো আর বাঘ ভালুক নেই যে একটা জলজ্জান্ত জোয়ান মানুষকে ওভাবে মেরে রেখে যাবে। ভূত প্রেত? তবে আর বলছি কি, এই তো কাল একবার হাটের দিকে গিয়েছিলাম। রতনের চায়ের দোকানে বসে ভুলু জেঠু আসর জমিয়েছে। জেঠুর মতে এ নাকি সেই ওঝার কাজ। হারানের বাড়িতে যে এসেছিল তার মেয়েকে দেখতে। কোন ওঝা বলো তো? আরে সেই বুড়োটা, মাথায় পাকা চুল দাড়ি, সাধু গোছের লোকটা। হারানের মেয়েটাকে ভূতে ধরলো, মেয়েটাকে বাঁচাতে পারলো না, শেষে ওর ঘাড়ে দোষ পড়ল। এবার ঘটনাটা মনে পড়ে বিজয়ার। হ্যাঁ, সে প্রায় বছর ৩-৪ আগের কথা। হারান ভূঁইয়ার মেয়ের এক অদ্ভুত রোগ দেখা দিল। সন্ধ্যা হলেই ও মেয়ে কিরকম অদ্ভুত আচরণ করে, যেন মানুষ হয়েও পাগলা পশুর মতো। সকলের মনে আর কোনো সন্দেহ রইল না যে হারানের মেয়েকে ভূতে ধরেছে। ঠিক সেই সময় শ্মশানে বেশ কিছুদিন এক কাপালিক এসে জুটেছিল। শ্মশানের একধারে সে পাতার কুটির বানিয়েছিল। লোকে কেউ কেউ বলতো ও নাকি ভূত বেড়াল। কাপালিক ভূত প্রেত নিয়ে চর্চা করে, তাই অমন বেড়াল সে সাথে রেখেছে। নিরুপায় হয়ে হারান গাঁয়ের লোক নিয়ে ওই কাপালিকের শরণাপন্ন হলো। কাপালিক এলো, হারানের মেয়েকে দেখলো, এটা বলে দিল যে ও মেয়েকে ভূতেই ধরেছে। যথারীতি ছাড়ানের কাজ শুরু হলো। নিজের কালো বেড়ালটার লোমটোম নিয়ে আগুন জ্বালিয়ে বেশ অনেকক্ষণ ধরে রমদারমদি করার পর কাপালিক হারানের মেয়েকে সুস্থ করে তুলল। সে এক হই হই ব্যাপার। কাপালিককে কেউ কেউ খুব বড় মাপের সাধক ভগবান বলেও মেনে নিল। আর কোনো বিপদের ভয় নেই বলে সেখান থেকে বিদায় নিল কাপালিক।
কিন্তু সমস্যা এত সহজে মেটার নয়। রাতেই কখন ঘুমের ঘোরে হারানের বেটি দেহ রেখেছে। রাগে ক্ষোভে দুঃখে উন্মত্ত হারান ও তার পরিবারের রোষ গিয়ে পড়ল কাপালিকের ওপর। সকলেই এক বাক্যে স্বীকার করল যে কাপালিকের ওসব জড়িবুটি গেলার ফলেই মেয়েটা এমন অকালে গেছে। সকলেই এক বাক্যে স্বীকার করল যে কাপালিকের ওসব জড়িবুটি গেলার ফলেই মেয়েটা এমন অকালে গেছে। গ্রাম শুদ্ধ লোক ছুটল শ্মশানের উদ্দেশ্যে। এত লোকের বিরুদ্ধে হঠাৎ এভাবে পড়ে তার কি বা করার থাকে? কাপালিককে এতগুলো লোক ঘিরে ধরে রাগে মাটিতে ফেলে পিটিয়ে খুন করল। তার পোষা নধর বেড়ালটাও রক্ষা পেল না। তারপর সব শুদ্ধ কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেওয়া হলো শ্মশানেই। ও বাবা, ওই পানাডোবার পাশের মাঠে এই বর্ষায় জল উঠেছে, অনেক মাছ। এই পঞ্চজিতুর আগের দিন গিয়ে ব্যাগ ভর্তি করে এনেছে। একদিন যাও না গো, এই ট্যাংরা মাছ ভাজা খেতে যে আমার খুব ভাল লাগে। যাও না যাও না যাও না যাও না। নগেনের এমন বায়না অস্বাভাবিক কিছু না, কিন্তু অস্বাভাবিক যেটা সেটা হলো এই মাছ ধরতে গিয়েই তো 5-6 দিন আগে বৃন্দ কাকার ছেলে শিবরাম খুন হয়েছিল। মনের মধ্যে কিরকম একটা অজানা ভয় কাজ করতে থাকে বিজয়ার। একটা অমঙ্গলের ঘণ্টা কোথাও যেন বাজতে থাকে অনবরত। রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ার পর জাল আর ব্যাগ নিয়ে হরনাথ বেরিয়ে গেল। আলো নেই, তার তা দরকারও নেই। রাস্তাঘাট সবটাই চেনা জানা। হাঁটতে হাঁটতে পুরো মন্দিরতলার কাছাকাছি এসে গেল সে। এখানেই বৈশির বসতি শেষ আর মাঠের শুরু। হরনাথ এগিয়ে চলল, জাল ফেলতে লাগলো সে। নগেন ভুল কিছু বলেনি। মাছ ভালোই উঠছে, ব্যাগ তাড়াতাড়ি ভর্তিও হচ্ছে। প্রায় ঘন্টাখানেক এমন ঘোরাঘুরি করে ব্যাগ ভর্তি করার পর হরনাথ বাড়ি ফেরার পথ ধরল। ফিরতি পথে হাঁটতে হাঁটতে সে আবার চলে এলো ওই বড় মন্দিরতলার কাছে। আসার সময় তো সে সোজা রাস্তায় এসেছিল, কিন্তু এবার ভাবল বাঁ দিকের শ্মশান ধারের রাস্তা দিয়ে যাবে। এদিকটা দিয়ে একটু অন্ধকার ঝোপঝাড় আছে বটে, তবে গ্রামে যাওয়ার রাস্তাটা অনেকটা তাড়াতাড়ি হয়। এমনিতেও বাড়িতে কিছু না জানি সে বেরিয়ে এসেছে। বউ ছেলে উঠে না দেখতে পেলে চিন্তা করবে, তাই তাড়াতাড়ি বাড়ি ফেরা দরকার। হরনাথ এগিয়ে চলেছে একা। সত্যি কি একা নাকি? হরনাথ এগিয়ে চলেছে একা। সত্যি কি একা নাকি? আচমকা কি যেন একটা জলের ছপাত শব্দ তুলে হরনাথের পেছনে রাস্তার এদিক থেকে ওদিক ছুটে গেল। চমকে উঠে পেছনে ফিরে তাকালো হরনাথ। কাউকেই দেখতে পেল না। আকাশের মেঘ ঘন হয়ে আসায় রাস্তা এবার অন্ধকার হয়ে এসেছে। পাশের একটা গাছে কি যেন একটা পাখি বিকট শব্দে হঠাৎ জেগে উঠল, যেন অজানা কাউকে হরনাথের এখানে আসার জানান দিচ্ছে, নয়তো হরনাথকেই সাবধান করছে আগে না যাওয়ার জন্য। হঠাৎ কালো জিনিসটার মধ্যে থেকে যেন দপ করে আগুনের দুটো ছোট কোলা চলে উঠল। জ্বলন্ত কোলা দুটো আসলে তার চোখের মণি। সেদিকে তাকালেই বুকের রক্ত কিরকম হিম হয়ে আসে। একটা দীর্ঘশ্বাস ফেলে হরনাথ সামনের দিকে এগোতে যাবে, হঠাৎ তার চোখে পড়ল দৃশ্যটা। তার থেকে কিছুটা দূরে রাস্তার উপর কালো বড় মতো কি যেন একটা জিনিস পড়ে আছে। ওটা আবার কি? একটু ভয় পেলেও বেশ একটা কৌতূহল হলো হরনাথের। অন্ধকারে সেটিকে বড় বেড়াল জাতীয় প্রাণী বলেই মনে হলো হরনাথের। তবে এটা কেমন যেন আর 5টার মতো নয়, যেন হিংস্র একটা বাঘের ক্ষুদ্র সংস্করণ। এই হ্যাট হ্যাট, যা যা। এমন সময় একটা বিদ্যুতের ঝলক যেন আকাশের বুক চিরে এপার থেকে ওপার ছুটে গেল, আর সেই সাথে দিনের আলোর মতোই সামনে থাকা সব কিছু উদ্ভাসিত করে দিল। কিন্তু সেটা বোধহয় এই পরিস্থিতিতে হরনাথের জন্য সুখকর নয়।
কারণ এক মুহূর্তের ওই আলোয় হরনাথ যা দেখেছে তাতে তার হাত মুখ ভয়ে সাদা হয়ে এসেছে। আলোর ঝলকে ধরা দিয়েছে ওই আগুন চোখো বীভৎস বেড়ালটা। মুখের বাঁ দিকে একটা লম্বা কাটা দাগ, আর তার পাশেই অন্ধকারে গা মিশিয়ে বড় চটা জুটোধারী কেউ দাঁড়িয়ে আছে, হাতে একখানা কুঠার। ব্যক্তির মুখ চোখ সবটাই দেখেছে হরনাথ, কিন্তু এতটা বীভৎস কোনো মানুষের মুখ হতেই পারে না। না তো হতে পারে এমন আগুন ঝরানো চোখের দৃষ্টি। বিদ্যুতের ঝলকটা মিলিয়ে যেতেই আবার অন্ধকারটা ছেয়ে গেল, আর হরনাথ শুনতে পেল একটা হাড়হীন করা বিকট অট্টহাসির শব্দ। শুধু ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো কিছুই করতে পারল না হরনাথ। 3-4 বছর আগের সেই কাপালিক আর তার পোষা গাল কাটা সেই কালো বেড়ালটা, এদেরই তো এই শ্মশান ধারেই পিটিয়ে কেটে মেরে ফেলেছিল গাঁয়ের লোক। তাহলে কি আর ভাবতে পারে না হরনাথ। ততক্ষণ কাপালিকের প্রেতের সেই পৈশাচিক অট্টহাসি হরনাথকে ভেতরে ভেতরেই কিরকম অসাড় করে দিয়েছে। একটা বিকট গর্জন করে কালো বেড়ালটা তার আগুনের মতো চোখ দিয়ে লাফিয়ে পড়ল হরনাথের ঘাড়ে। জল কাদায় মুখ থুবড়ে পড়ল হরনাথ। গলা ফাটানো আর্তনাদ বেরিয়ে এলো হরনাথের মুখ থেকে। কিন্তু হায়, এই নির্জন প্রান্তরে বোধহয় মৃত্যু ছাড়া আর কেউ তার জন্য দাঁড়িয়ে নেই। নিজেকে একবার ছাড়ানোর চেষ্টা করেও হরনাথ পারল না। বিড়ালের দাঁত চেপে বসেছে তার গলায়। চিৎকারটা বেরিয়ে এসেও একটা পিশাচের হাসি আর তার শাপদরূপী শয়তানের গর্জনে কোথায় হারিয়ে গেল তা কেউ জানে না। চোখ মেলে তড়াক করে বিছানায় উঠে বসল নগেন। তার পাশে বাবার শোয়ার জায়গাটা ফাঁকা। বাবা গেল কোথায়? হঠাৎ তার মনে পড়ল মাছ খাবার কথা। বাবা তার মানে নিশ্চয়ই তার জন্য মাছ ধরতে গেছে। হয়তো রাতেই গেছে, তাই তাকে আর বলে যায়নি। নিশ্চিন্ত মনে পাশ ফিরে শুয়ে আবার ঘুমিয়ে পড়ল নগেন।